আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য একটা লেটেস্ট ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। এখানে আমরা 23-24 সেশনে আসা নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এছাড়া জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও গুচ্ছ সকল প্রশ্ন আমরা সমাধান একদম বেসিক্সে থেকে দেখাই দিব। তো তোমরা বুঝতে পারবা যে বিগত বছরগুলোতে কেমন টাইপের প্রশ্ন আসছে, এই বছরে কেমন আসতে পারে। তো তোমরা যারা 24 সেশনের আসো বা এইচএস 24 ব্যাচ যারা এই বছর অ্যাডমিশন দিবা, তারাও প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা। এছাড়া যারা সেকেন্ড টাইম দিবা রাবি যাবি চবি গুচ্ছ এগুলাতে, তারাও প্রশ্নের ধারণা পাবা। তো সবার জন্যই উপকারী ভিডিওটা হবে, যারা ফার্স্ট টাইমার তাদের জন্য, সেকেন্ড টাইমার তাদের জন্য। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবা। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের উদ্ভাসের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, সেখানে টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ এই কোর্সটা আমাদের চলছে। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট একদম বেসিক সহ টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করাচ্ছি। সবগুলো প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি। একদম প্রশ্ন ব্যাংকের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই কিন্তু ধরে ধরে সলভ করানো হচ্ছে, একটা প্রশ্ন বাদ রাখা হচ্ছে না। সাথে তোমাদের প্রয়োজনীয় শর্টকাট এবং হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন সবকিছুই কিন্তু দেখাই দেওয়া হচ্ছে। তো সবকিছুর একটা কম্বো প্যাকেজ তোমরা কিন্তু এই কোর্সে পেয়ে যাবা। তো ওখানে ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের এক্সামও কিন্তু হবে। তো যদি এনরোল করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে দেখবা যে আমাদের এগুলো টোটালি বিস্তারিত দেওয়া আছে কিভাবে কি করতে হবে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের দেখো প্রথম যে প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 আসা একটা প্রশ্নটা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও আসছে। এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও আসছে। তো একটা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিন্তু প্রায় মোটামুটি সেমই থাকে, কিছু অংশ খালি মডারেশন হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটা এম এবং 2m দুইটা ভরের দুইটা বস্তু আছে, আয়তাকার বক্স আছে। তো আমরা যদি দুইটা আয়তাকার বক্স নেই, দেখো একটা আছে হচ্ছে এম ভরের, একটা আছে হচ্ছে 2m ভরের। তার মানে একটা বড় আর একটা একটু ছোট, তাই না? একটা বড় আর একটা একটু ছোট। তো এই দুইটা ভরের বস্তু একটার সাথে একটা যুক্ত আছে। দুইটা ভরের বস্তু কি হচ্ছে, একটার সাথে আরেকটা যুক্ত আছে। তো আমরা যদি যুক্ত করে দিই, দেখো যুক্ত করে দিলাম। এবং এই যে বড় যে বস্তুটা আছে 2m ভরের যে বস্তুটা আছে, এটাকে আমরা হচ্ছে এফ বলে কি করছি, টানতেছি। এটাকে আমরা এফ বলে টানতেছি, এটাকে সামনের দিকে আমরা এফ বলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটার ভর কত, 2m ভর, এটা হচ্ছে m ভর। তো দুইটা বস্তুর ভর দেওয়া আছে। তো তোমাকে বলছে যদি আমাদের যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের মানটা যদি এফ হয়, প্রযুক্ত বলের মানটা যদি এফ হয়, তাহলে এই যে ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে, ডান দিকে নিয়ে যাচ্ছে, এদিকে টানতেছি। তাহলে এই যে এম ভরের যে বস্তুটা আছে, এই যে হালকা বস্তু, এটার উপর যে টান বল, এটার উপর যে টান বল, সেটা আলটিমেটলি কত, এই বস্তুটা যে টান বল অনুভব করছে টি, এটার মানটা কত হবে এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল সিস্টেমের এই টাইপের প্রশ্ন বললে আমাকে প্রথমে ত্বরণটা বের করতে হবে। দেখো ত্বরণের মানটা কি তুমি জানো? ত্বরণ ইকুয়াল টু হোয়াট, এই টোটাল সিস্টেমের ত্বরণটা তোমাকে লাগবে। তো সিস্টেমের ত্বরণ বের করার সূত্র কি? তো আমরা জানি কি সিস্টেমের ত্বরণ বের করার সূত্র কি বলতো, এফ ইকুয়াল আমরা জানি কত, এম এ। তাহলে এ সমান কত, এফ ডিভাইড বাই এম। তো এখানে এম নেটটা নিতে হবে। নেট বলতে কি, এখানে যতগুলা মোট ভর, এখানে কি টোটাল ফোর্স কত, এফ। তাহলে এফটা কি এই এম এবং 2m দুইটাকেই টানতেছে না, তাহলে টোটাল ফোর্স আমাদের ভরটা কত হবে, এফ ডিভাইড বাই এম প্লাস হচ্ছে 2m। তার মানে আমাদের যে ত্বরণের মানটা সেটা কত দেখো তো, অর্থাৎ ত্বরণের যে মান সেটা আমি কত পাচ্ছি, এফ ডিভাইড বাই 3m, এফ ডিভাইড বাই 3m। আচ্ছা দেখো তো এখানে এই যে আমাদের এম ভর, এটার পিছে কি কোনো কিছু আছে, এটার পিছে কি কোনো একটা ভর লাগানো আছে? যদি এখানে কোনো ভর লাগানো থাকতো তাহলে এইটার জন্য যে টান বল, এটা যে টান বল দিচ্ছে, এটার জন্য টান বল কি এফ এর উপরে প্রযুক্ত হইতো। ঠিক আছে, যেহেতু এম এর জন্য, এম এর পিছে অন্য কোনো ভর লাগানো নাই, তো শুধুমাত্র এই এম ভরের জন্য আমাকে টান বলটা বের করতে হবে। তাহলে টান বল টি ইকুয়াল কত, দেখো টি ইকুয়াল আমরা কত পাবো, টান বলের জন্য যে ভর এবং হচ্ছে এটার যে ত্বরণ। ঠিক আছে, এটা তো আমাদের যে ত্বরণের মানটা, এমটা তো ফিক্স, ভরটা তো আছে, এক্সট্রা কোনো ভর যোগ হবে হবে না, কারণ এখানে এক্সট্রা কোনো ভর লাগানো নাই। তাহলে শুধুমাত্র এম ভরের জন্য আমাকে টান বল বের করতে হবে। তাহলে টি ইকুয়াল কত, এম এ লিখতে পারি আমরা। দেন এর মানটা কত, দেখো তো এর মানটা তোমার দেওয়া আছে এফ ডিভাইড বাই 3m, এফ ডিভাইড বাই 3m। তাহলে দেখো এখান থেকে এম কাটা, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত, এফ বাই 3। তো এইটাই কিন্তু আমাদের এম ভরের জন্য যে টান বল সেটা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত, দেখো টি বাই এফ বাই 3, এফ বাই 3 অ্যান্সার কত, এফ বাই 3। ঠিক আছে, তো এইভাবে এই যে টান বলের ম্যাথগুলো কিন্তু এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, বিশেষ করে 20-21 কিংবা 21-22 সেশনে এই সেম টাইপের প্রশ্ন আর একটা ভর লাগানো ছিল। ঠিক আছে, যদি মাঝখানের জন্য হতো তাহলে কি এদিক থেকেও সে টান বল পাচ্ছে, এদিক থেকেও টান বল পাচ্ছে, দুইটা ভরের জন্য কিন্তু আমাদের টান বল বের করতে হতো। ঠিক আছে, তো এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে আসা একটা
প্রশ্ন। পরবর্তীতে আমরা দেখবো রাবিতে 23-24 সেশনে আসা একটা প্রশ্ন। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কি বলছে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা জানি কি F = ma। আচ্ছা, ভি বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হলেও, দেখো ভর শূন্য না হয়েও কখন বল শূন্য হবে? তাহলে আমাদের F = আমরা কি দেখতে পাচ্ছি, F = হচ্ছে ma, তাই না? তো হয় m = যদি 0 হয় তাহলে কি f এর মানটা আমাদের 0 হয়ে যাবে, কিন্তু যদি m এর মানটা 0 না হয়, m এর মানটা 0 না হয়েও f এর মানটা কখন 0 হবে, কখন 0 হবে, তাই না? দেখো যখন ত্বরণের মানটা 0, যখন আমরা পাবো কি ত্বরণের মানটা 0 পাবো, তখন আলটিমেটলি f = 0 হবে। কিন্তু ত্বরণের মানটা আবার কিসের উপর ডিপেন্ড করে? ত্বরণ আমরা জানি কি a = del v / dt, তাই না? তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে এখানে যদি আমাদের dv টা যদি 0 হয় বা v যদি ফিক্স থাকে, v যদি ফিক্স থাকে, v যদি পরিবর্তন না হয় বা বেগ যদি পরিবর্তন না হয়, তাহলে কি dv এর মানটা 0, কারণ dv টা কি পরিবর্তন। তাহলে v যদি মনে করো প্রথমে v1 = v ছিল, v2 সমানও v ছিল, মানে কোনো চেঞ্জ হয় না, বেগের কোনো চেঞ্জ হয় না, এটা কি চলছে, সমবেগে চলছে। কি চলছে? সমবেগে চলছে, বা বেগটা কি আছে, ধ্রুব আছে। তো ধ্রুব বেগে চললে বা সমবেগে চলে ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা 0 হয়ে যায়। তাহলে ত্বরণ 0 হলে আমাদের কি বল = 0। তাহলে অ্যানসারটা কি হবে বলো তো, যে ত্বরণের মানটা 0 হলে বল = 0 হবে। আর ত্বরণ কখন 0 হবে? যখন বেগের মানটা ধ্রুবক হবে। তাহলে v = কত? ধ্রুবক হলে আমরা F = ma, এই বলের মানটা কি হবে? 0 হবে। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমার কৌণিক বলের ক্ষেত্রেও এই জিনিসটা আসে। ঠিক আছে, কৌণিক বল কখন হবে? তো কৌণিক বল, এই যে কৌণিক বল, এখানে আমরা কি বেগ দেখলাম না? তো কৌণিক বলের ক্ষেত্রে আসলে এখানে আমাদের কৌণিক যেমন হলো v ধ্রুবক, তখন আমাদের কিন্তু এই যে ওমেগা, দেখো এই যে এখানেও কিন্তু আলফা কৌণিক ভরবেগ যদি আমরা ধরি টাও, এই যে টাও, এটা সমান আবার ধরা হয় তোমার হচ্ছে আই আলফা। ঠিক আছে, বা এটাকে কৌণিক বল বা বলের ভ্রামক বলা হয়। তাহলে এখানে তোমার কি হবে, এই যে আলফা, এই আলফা সমান আবার হচ্ছে d ওমেগা / dt। তো এখানে আবার তোমার যখন d ওমেগাটা কনস্ট্যান্ট থাকে, তখন আবার আলফার মানটা 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে কৌণিক বেগ ইকুয়াল কৌণিক বেগ ধ্রুব থাকে, তখন কি কৌণিক বলটাও কি হয়ে যায়, আমাদের কৌণিক বলটাও 0 হয়ে যায়। ঠিক আছে, বা টাও যেটা বলের ভ্রামক, সেটাও কি 0 হয়ে যায়। তো দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার দেখো নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রা একই? তো দেখো ভরবেগের যে মাত্রা আমরা যদি ভরবেগের মাত্রাটা লিখি, সেটা কত? ভরবেগের মাত্রা আমরা জানি হচ্ছে বলের ভর ইনটু বেগ, তার মানে কি LT = 1। এবং দেখো ঘাত বল কি একটা বল না? তাহলে অবশ্যই কি এর মাত্রা কি হবে? নিউটন। তাহলে এটা তো সেম না, নিউটন মানে কি আমরা জানি m L T = 2। তাহলে এটা সেম হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। শক্তি ও পৃষ্ঠ শক্তি, শক্তির একক কত? শক্তির মাত্রা আমরা কত জানি? দেখো শক্তির মাত্রা, কাজের মাত্রা, এগুলো কি সেম থাকে না? তাহলে F × S, তার মানে কি এখানে বলো তো m L² T = 2। কিন্তু পৃষ্ঠ শক্তি এটার একক হচ্ছে তোমার mt = 1, mt = 1। ঠিক আছে, যেটা এর সাথে কিন্তু মিলতেছে না। ওকে, তাহলে বলের মাত্রা নিউটন। এখানে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মাত্রা কিন্তু সেম থাকে। যদি আমাদের পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠ টান বলতো তাহলে কিন্তু অ্যান্সার হতো, বাট এখানে কোনোটাই কিন্তু মিলতেছে না। ভরবেগ এবং কৌণিক ভরবেগ দুইটা কিন্তু সেম, আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে এখানে কোনোটাই সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে কি ভরবেগ অথবা বলের ঘাত যদি বলতো, কারণ বলের ঘাত সমান কি জানি? বলের ঘাত সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের এককে যা ভরবেগের এককতা। তো এরকম যদি দুইটা থাকতো, ভরবেগ আর বলের ঘাত যদি অপশনে থাকতো, তাহলে আমরা অ্যান্সার এটা দিত। অর্থাৎ ভরবেগ আর ঘাত বলে যায়, বলের ঘাত হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এই নাম্বারটা হতো। যেহেতু এখানে কোনোটাই রাইট অ্যান্সার না, তো প্রশ্নটা কি ব্ল্যাঙ্ক হবে, প্রশ্নটা ব্ল্যাঙ্ক। এটা তোমার রাবিতে 23-24 সেশন আসা একটা প্রশ্ন। এরপর দেখো জাহাঙ্গীরনগর 23-24 সেশন আসা যে প্রশ্নটা, এটা যদি আমরা দেখি, আচ্ছা এই যে এখানে, তো দেখো m ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট, m ভরের একটা বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক। তাহলে আমরা যদি একটা গোলক নিয়ে আসি, এখানে একটা ধরে গোলক নিয়ে আসি, দেখো এটা একটা গোলক। ঠিক আছে, তো এই ধরনের একটা গোলক, তো তোমাকে বলছে কি আর ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা একটা ব্যাসার্ধও নিই, নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিলাম। দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো বৃত্তের পৃষ্ঠ, তাহলে বৃত্তের কেন্দ্র একটা গোলক, এটা হচ্ছে গোলকের হচ্ছে আমাদের কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র আমাদের ও, আর ব্যাসার্ধ কত? আর।
তাহলে একটা বৃত্তের হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠ, এটাই কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত, এটাই কিন্তু সর্বোচ্চ দূরত্ব, এটাই কিন্তু সর্বোচ্চ দূরত্ব, বুঝতে পারছো? এটা কিন্তু সর্বোচ্চ দূরত্ব। তাহলে সর্বোচ্চ দূরত্ব বা সর্বোচ্চ উচ্চতা, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা কি জানি, শেষ বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে যে টি সময় লাগে, এই সর্বোচ্চ উচ্চতা আসতে সময় লাগে কত, সময় লাগে হচ্ছে আমাদের টি, সময় লাগে হচ্ছে টি সময় লাগে। তো এখানে তোমাকে গোলকের পৃষ্ঠে উচ্চতাতে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে এটা বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু হোয়াট, তো আমরা এফ সমান কি জানি, এফ সমান জানা হচ্ছে এম এ। তাহলে ত্বরণের মানটা আমার লাগবে, ত্বরণের মান আমরা কিভাবে বের করবো, দেখো তো। এ সমান আমাদের কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ মানে 0, সময় আমরা জানি। তাহলে এ সমান আমরা এখানে মানটা পজিটিভ নেবার জন্য কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো এখানে মডুলাসের মধ্যে রাখবো। তাহলে ভি এর মানটা কত, 0, 0 মাইনাস ইউ ডিভাইড বাই টি, দ্যাটটা আমরা আলটিমেটলি মানটা পাই ইউ বাই টি। তাহলে দেখো ত্বরণের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে এম ইন্টু ইউ ডিভাইড বাই টি। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার যেটা আমাদের এ নাম্বারে দেওয়া আছে। তো এখান থেকে আরও একটা অ্যান্সার আসে, আরও একটা অ্যান্সার আসে, সেটা হচ্ছে দেখো এর সূত্র আরও একটা আছে, যে এ সমান আমরা কি জানি বলতো, এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s না, এখানে দূরত্বটা কত, আর দূরত্ব অতিক্রম করছে না সে, তাহলে এখানে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা আলটিমেটলি কত, আর। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 2r। ঠিক আছে, ভি এর মানটা তো 0, তার মানে আলটিমেটলি আমরা ইউ স্কোয়ার ডিভাইড বাই 2r পাচ্ছি। তো এটার সমান আবার কি লেখা যায়, দেখো তো, এম ইন্টু এর মানটা কত পাইলাম এখানে, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2r। তো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই দুইটাই হচ্ছে অ্যান্সার, যেটা দেখো সি নাম্বারে দেওয়া আছে। তো এ আর সি এই দুইটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ এবং সি দুইটাই আমাদের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 1.0 কেজি ভরের বস্তুকে 4 মিটার পার সেকেন্ড কেজি আদি বেগ, দেখো এখানে আদি বেগটা দেওয়া আছে আমাদের ইউ আদি বেগে, এবং 1 কেজি ওয়াট, এই 1 কেজি ওয়াট দ্বারা কি বোঝায় জানো, যে 1 কেজি ওজনের, 1 কেজি ভরের বস্তুর ওজন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে তুমি এফ ইকুয়াল টু 1 গুণন 9.8, এটা দ্বারা আলটিমেটলি ওজন বোঝায়, এটা দ্বারা কি আলটিমেটলি ওজন, এটা 1 কেজি ওয়েট দ্বারা বোঝায় 1 ইন্টু 10 9.8। ঠিক আছে, আচ্ছা বল প্রয়োগ করলে কত মিটার উচ্চতায় উঠানো যাবে, এটাতে উচ্চতা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন বিষয় দেখো তো, আমরা যখন উচ্চতায় একটা বস্তু এখানে আসে, ঠিক আছে, তো এটাকে আমি হয় জি এর অভিকর্ষ ত্বরণের দিকে নিয়ে যেতে পারবো, অথবা কি বলতো, অথবা জি এর কি বিপরীত দিকে দুইটা আমরা পাবো। ঠিক আছে, বিপরীতে। কিন্তু এখানে দেখো শর্ত বলে দেওয়া নয় যে এটা আদি তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণের দিকে নিয়ে যাইতে হবে বা দিকে উঠাইতে হবে, না অভিকর্ষ ত্বরণের বিপরীতে। তাহলে এখানে আমাদের লব্ধি ত্বরণটা লাগবে। আমরা জানি কি কোনো একটা বস্তুকে উপরে নিয়ে যাইতে বা নিচে নিয়ে যেতে কি আমাদের ত্বরণটা বের করতে হয়, তাই না? যখন নিচে যায় তখন ত্বরণটা কি হয়ে যাচ্ছে, a মাইনাস 0, কারণ হচ্ছে কি a প্লাস 0। যখন উপরে উঠে যায় তখন কি বলতো, a মাইনাস 0, কারণ বিপক্ষে। তো এই পার্টটা যদি আমরা হিসাব করি, তাহলে যদি আমাদের বলা হয় বিপরীত দিকে, জি এর বিপরীতে দেখো উচ্চতার কথা, এখানে এর মান ত্বরণের মানটা কেন লাগবে, কারণ ত্বরণ সূত্রটা অবশ্যই লাগবে এখানে, তাই না? কারণ আমাদের যে ম্যাক্স এইচ এর সূত্র আমরা কি এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a, এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে না? তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাকে অবশ্যই ত্বরণের মানটা লাগবে। তাহলে এর বিপরীতে যে আমাদের ত্বরণটা এ নেট, এটার সমান কত হয় বলতো, এটার সমান আমরা জানি হচ্ছে এ মাইনাস জি। যেহেতু আমি উপরে উঠাচ্ছি তাহলে অবশ্যই এর মানটা বড় থাকবে, যেহেতু তুমি উপরে উঠাইতেছো, তাই না? তাহলে এ সমান কি লেখা যায়, এফ ডিভাইড বাই এম মাইনাস জি। তাহলে আমাদের এফ এর মানটা কত পাবো, এই যে 1 কেজি ওয়াট দেওয়া আছে না, 1 কেজি ওয়েট দেওয়া আছে, এখান থেকে আমরা পাবো 1 ইন্টু 9.8 ডিভাইড বাই এম এর মান কত দেখো 1 কেজি দেওয়া আছে, মাইনাস জি এর মান কত 9.8, আর আলটিমেটলি কি 0। তাহলে এখানে আমাদের ত্বরণের মানটা 0, তার ত্বরণের মানটা 0 হয়ে গেলে দেখো এইচ এর মানটা কি থাকবে, এইচ এর মানটা কিন্তু অসীম হয়ে যাবে, তাই না? যেটা কি আমাদের অপশনে দেওয়া নাই। তো আমরা যদি এবার জি এর দিকে বের করি, কি বের করি, জি এর দিকে বের করি, দেখো জি এর দিকে, তাহলে জি এর দিকে যদি হিসাব করি তাহলে এ নেট, এটা ত্বরণ কি হবে, এখানে তোমার মাইনাস, এখানে আমরা দুইটা যোগ করে দেব, দেখো এ প্লাস তাহলে তোমার এখানে 9.8 আসে, আমরা দেখলাম 9.8/1 মানে আলটিমেটলি কি 9.8 প্লাস দেখো এখানে কত জি মানে কত 9.8, তাহলে আমাদের এখানে কত পাচ্ছি আলটিমেটলি 19.6। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিব। তো উচ্চতা অবশ্যই কি আমাদের ধনাত্মক নিতে হবে, নেগেটিভ আমাদের মান গ্রহণযোগ্য না, উচ্চতা সময় কি হয় পজিটিভ হবে। তাহলে এখানে আমরা কি করব, আদি বেগ দেওয়া আছে, তার মানে এটা জি মাইনাস 4 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, ঠিক আছে 9.6। তাহলে এখানে তুমি কত 4 4 আর 16, আধে বুদ্ধি আছে 16, আচ্ছা 16 ডিভাইড বাই 2 গুণন হচ্ছে 19.6।
তাহলে 2 দিয়ে এটা কাটো, কত হলো 8, 8 দিয়ে আবার এটাকে কাটলে দেখবা যে তোমার মানটা চলে আসে 2 দিয়ে কাটলে 4.9, এটাকে 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারলে তোমার অ্যান্সারটাও চলে আসবে 0.4। কত চলে আসবে? 0.4। ঠিক আছে, 0.4। তাহলে 0.4 মিটারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 0.4 মিটারটা আমাদের অ্যান্সার। তো এখানে কাটাকাটিটা কিভাবে করব দেখো, এখানে হ্যান্ড ক্যালকুলেশনও তোমাদের শিখিয়ে দিই। তো উপরে আমাদের কত থাকলো? উপরে থাকলো 8 আর নিচে থাকলো কত? 19.6। তো আমি যদি 2 দিয়ে কাটি, প্রথমে 2 দিয়ে কাটে দেখলাম 4, তাহলে 2 দিয়ে কাটে এখানে কত? 9.8। আবার 2 দিয়ে কাটো তাহলে কত থাকে? 2। তাহলে এখানে কত আসছে বলো তো? 4.9। তাহলে 4.9 কে আমরা কি ধরবো? 5 ধরবো। কি ধরবো? 5 ধরে নেব। আর উপরে কত? 2। তাহলে আমরা উপরে 20 ধরলাম আর নিচে কত ধরলাম? 4.9 গুণন 10, লব এবং হরকে 10 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা দিয়ে কাটলে কত থাকে বলো তো? 4 থাকে না? তাহলে 4 ভাগ 10 মানে কত? আলটিমেটলি 0.4। তো এইভাবে ক্যালকুলেশনটা হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত? 0.4 মিটারটা হবে আমাদের প্রাপ্ত অ্যান্সার। ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো 6 নাম্বারটা, এখানেও জাহাঙ্গীরনগর ওই টাইপের সেমি প্রশ্ন। তো 9 কেজি এন কেজি ওয়াট, ঠিক আছে, এখানে এন কেজি ওয়াট, তার মানে এফ ইকুয়াল টু হবে তোমার হচ্ছে এন ইন্টু 9.8। একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার উচ্চতায় উঠালে বস্তুর ভর কত? তোমাকে এইচ দেওয়া আছে, বেগের মানটা আছে, বস্তুর ভর কত? এম ইকুয়াল টু হোয়াট তোমাকে বের করতে বলছে, এম ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। তো এখানে এম ইকুয়াল টু হোয়াট আলটিমেটলি ত্বরণের হিসাবটা আমাদের করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের ত্বরণটা বের করতে হবে। তো দেখো আমাদের বলটা একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে এত বেগে উঠানো হলে বস্তুটির ভর কত? ঠিক আছে, বস্তুটির কত ভর কত? তো এখান থেকে দেখো, যেহেতু বলটা আমাদের কি, বেগটা আমাদের স্থির আছে, ঠিক আছে, বেগটা যদি স্থির থাকে তাহলে আমাদের যে নেট ত্বরণ, এই নেট ত্বরণটা কত হয়ে যায়? নেট ত্বরণ 0 হয়ে যায়। আবার বস্তুটা কি উপরে উঠাচ্ছি না? উপরে উঠাচ্ছি, তার মানে কি হচ্ছে? আমাদের নেট ত্বরণ হচ্ছে a মাইনাস জি ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে এর মানটা কত? এর মানটা আমরা জানি হচ্ছে এফ ডিভাইড বাই এম মাইনাস জি ইকুয়াল কত? 0। তাহলে তোমাকে এম এর মানটা, এফ এর এফ সমান কি লেখা যাবে? 9 ইন্টু 9.8 ডিভাইড বাই কত? এম মাইনাস 9.8 ইকুয়াল কত? 0। তাহলে দেখো তো n ডিভাইড বাই m ইন্টু 9.8 ইকুয়াল কত হচ্ছে? 9.8। তাহলে তুমি n বাই m এর মানটা পাবা, n বাই n এর মানটা পাবা কি? দেখো n বাই m এটা সমান কি হচ্ছে? 9.8 ভাগ 9.8 মানে কত? 1। তাহলে আমরা n বাই m এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, n বাই m এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের m এটা সমান কত? এটা সমান আলটিমেটলি n, এটা সমান আলটিমেটলি কত? n। তাহলে m এর মানটা কত? n কেজি। m এর মানটা কত? n কেজি। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার, এ নাম্বারটা। দেখো 4 মেট্রিক টন বালু বোঝাই ট্রাক 19.19 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান, অর্থাৎ এত বেগে যাচ্ছে, ভি দেওয়া আছে, এটা ভি1 প্রাথমিক অবস্থায়। এবার ট্রাক থেকে 50 কেজি করে 4টি বালুর বস্তা পড়ে গেল। তাহলে প্রথমে ছিল 4 মেট্রিক টন বালু, এরপরে বালু পড়ে গেছে, তার মানে কি ভর কমে গেছে, ভরের মানটা কি কমে গেছে। আচ্ছা, তাহলে ট্রাকের বেগের পরিবর্তন করো, তার মানে ভর যখন কমে গেল তখন কি এখানে বেগের মানটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। কারণ কি বলতো, প্রাথমিক অবস্থায় ভরবেগ এবং শেষ অবস্থায় ভরবেগ সবসময় কি থাকে? স্থির থাকে। তাহলে যখন এখানে ভরের মানটা কমে যাবে তাহলে ভরবেগটা স্থির রাখার জন্য কিভাবে? বেগের মানটা বেড়ে যাবে। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্র থেকে পাই আমরা কি বলতো? m1 v1 ইকুয়াল টু কত হবে বলতো? m2 v2। ঠিক আছে, তাহলে আমাদের m2 এর মানটা বের করো। m1 সমান কত দেওয়া আছে? 4 মেট্রিক টন, মানে কত? 4 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের m2 সমান কত হবে? m2 সমান হবে তোমার হচ্ছে এই যে 4000 মাইনাস কত? 50 কেজি ভরে 4টা বালুর বস্তা পড়ে গেছে। তাহলে 50 কেজি ভরে 4টা বালুর বস্তা মাইনাস, তাহলে এখানে দেখো 200, তার মানে এখানে কত থাকলো? 3800 কেজি। ঠিক আছে, 3800 কেজি। আর m1 এর মান তো দেওয়া আছে, তোমাদের v2 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো v2 মানে পরবর্তী অবস্থায় বেগ, বেগের পরিবর্তন চাইছে, তার মানে ডেল ভি বের করতে হবে। তখন কি হবে? v2 মাইনাস v1। ঠিক আছে, তো এর জন্য আমার কি v2 মানটা লাগবে। তাহলে আমরা কি লিখবো? দেখো m1 v1 ডিভাইড বাই m2। তাহলে m1 কত দেওয়া আছে? এই যে 4000 গুণন v1 এর মান কত? 19.6 ডিভাইড বাই m2 এর মান দেখো কত? 3800। তাহলে এখানকার 200 এখানকার 200 কাটা গেল। দেখো 19.6, আচ্ছা এখানে 19, সরি 19.6 না, শুধুমাত্র 19। তাহলে 19 দিয়ে 38 কে কাটলে কত হয় বলো তো? 2 হয় না? এটা দিয়ে কাটলে 2 থাকে, 38 19 দুগুণে 38। তাহলে এটা দিয়ে 40 কে কাটলে কত হয়? 20 থাকে। তাহলে আমাদের v2 এর যে মান সেটা কত পাইলাম? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পরিবর্তনটা কত হবে? 20 মাইনাস 19, তার মানে কত বলো তো? 1
মিটার পার সেকেন্ড আমাদের কি বেগের পরিবর্তন হলো। তো কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর, ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে আমরা এটা পাই, ঠিক আছে। এটা অ্যান্সার কত, 1 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো, 1 কেজি ভরের একটি পাথর সোজা নিচের দিকে পড়ছে, কি পড়ছে, নিচের দিকে যাচ্ছে। আচ্ছা নিচের দিকে যখন পড়ছে তাহলে উপরের দিকে কি, উপরের দিকে নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা দেওয়া আছে 7.8, বাতাসের বাধা দেওয়া আছে, বাতাসের বাধাটা কি উপরের দিকে এফ কে, আর নিচের দিকে সে পড়ছে, তাহলে পাথরটির ত্বরণ কত। তাহলে নিচের দিকে কোনো কিছু বস্তু যদি স্থির অবস্থান থেকে নিচে পড়ে তাহলে আমার আলটিমেটলি সেটা বলতো তার ওজনের জন্য নিচে পড়ছে, এমজি বলে নিচে পড়ছে, আর উপরের দিকে বাধা কত, এফ কে। তাহলে আমাদের যে নিট বল এটা সমান কত হচ্ছে, নিচের দিকে পড়ছে কিন্তু, তার মানে এমজিটা অবশ্যই বড়, মাইনাস বাধাদানকারী বল এফ কে। তাহলে এই নিট বল এটা সমান হচ্ছে তোমার যে কার্যকর যে ত্বরণ পাবো ওইটার জন্য বল, তার মানে এটা কি হবে, এম এ ইকুয়াল কত, এম জি মাইনাস এফ কে। তাহলে আমাদের ত্বরণের মানটা বের করতে বলছে, তাহলে এ সমান কত বলো তো, এম জি মাইনাস এফ কে ডিভাইড বাই এম। তো আমরা ভ্যালুগুলো বসাই দিই, এম জি এর মান কত দেখো, 1 ইন্টু 9.8 মাইনাস 7.8 ডিভাইড বাই 1, তার মানে এখানে অ্যান্সার থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের প্রাপ্ত যে ত্বরণটা সেটা কি হবে, কার্যকরী ত্বরণটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে এই বাধাদানকারী প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন অনেকবারই পরীক্ষায় আসে, প্রায়ই আসে। দেখো এটা রাবিতেও 2324 সেশনে আসছে, গুচ্ছতেও 2324 সেশনে আসছে, আবার 21-22 সেশনেও আসছে। তাহলে রাবির 2324 সেশনের যে প্রশ্নটা সলভ করছিল সে অবশ্যই গুচ্ছতে এসে প্রশ্ন পারছে, কারণ ভর্তি পরীক্ষাতে একটা মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিঙ্গেল মার্ক গুরুত্বপূর্ণ তোমার জন্য, ঠিক আছে। এই জন্য রিসেন্ট প্রশ্নগুলো অবশ্যই সলভ করে যাবা। এবার দেখো চিত্র অনুযায়ী ভিন্ন অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের জড়তার ভ্রামক দেওয়া আছে যথাক্রমে I1 I2। তো আমরা জড়তার ভ্রামকের সূত্র কি জানি, জড়তার ভ্রামক বলছে জড়তার ভ্রামক কোনটা বেশি হবে, I1 বেশি হবে না I2 বেশি হবে। তাহলে I সমান আমরা কি জানি বলতো, সামেশন অফ এম আর স্কোয়ার, অর্থাৎ ভর যদি স্থির থাকে বস্তুটা তো সেম, ঠিক আছে, দুটি অক্ষের সাপেক্ষে একই দণ্ডের জড়তার ভ্রামক বলছে, তাহলে একটি দণ্ড সেম আছে, দণ্ডটা সেম রাখছে, তাহলে এখানে I সমানুপাতিক আর স্কোয়ার। আটটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে, অক্ষ থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব। তাহলে এখান থেকে আমরা দেখো প্রত্যেকটা বিন্দু দূরত্ব, এটা দেখো এখানে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, তাহলে কোনটার মান বেশি, অবশ্যই আমাদের R1, এটা কি হচ্ছে R2। তাহলে দেখো তো এখানে R1 এর মানটা R2 থেকে বড় না, তাহলে R1 এর মান যদি R2 থেকে বড় হয় অবশ্যই কি হবে, I1 এর মানটাও I2 থেকে বড় হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কই I1 গ্রেটার দেন I2। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এ নাম্বারটা, ঠিক আছে, অ্যান্সারটা হবে কয়, এ নাম্বারটা। তাহলে জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে, অক্ষ থেকে দূরত্ব এবং কি ভরের উপর নির্ভর করে, ঠিক আছে। দেখো নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে, কোন ধরনের সিলিন্ডার, নিরেট সিলিন্ডার। তো সিলিন্ডার কিন্তু দুইভাবে হতে পারে, নিরেট এবং ফাঁপা। জড়তার ভ্রামক নিচের কোনটির উপর নির্ভরশীল হবে, তো সিলিন্ডারের যে সূত্র সেটা আমরা I ইকুয়াল কত জানি, হাফ এম আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি I সমানুপাতিক এম যদি আরটা স্থির থাকে এবং I সমানুপাতিক আর স্কোয়ার, ঠিক আছে। তো ভর এবং কি বলতো ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করছে, তাহলে অ্যান্সার কত, ব্যাসার্ধ ও ভর, যেটা আমাদের এ নাম্বারে দেওয়া আছে। তারপরে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2324 সেশনে আসা প্রশ্ন, নিচের কোনটি ধ্রুবক হলে বস্তুর উপর টর্কের মান, টর্ক ওই যে টাও, আমরা কিছু নাই বলছিলাম আমরা টাও, এটার সমান কত, I আলফা। তাহলে আলফা টাও কখন শূন্য হবে, যখন আলফা ইকুয়াল টু 0 বা I ইকুয়াল 0, বাট ভরটা তো আমাদের সেম ভর আছে, ঠিক আছে, বাট অন্য কোন মাধ্যমে 0 হবে, যখন আমাদের আলফার মানটা 0 হবে। তাহলে আলফার মানটা 0 কখন হবে, যখন কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ যদি ধ্রুবক থাকে অর্থাৎ ডি ওমেগা এটা সমান 0 হলে আলফার মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে কৌণিক ভরবেগ যদি ধ্রুবক থাকে তাহলে আলফার মানটা কত, 0, যেটা আমরা এর আগেও একটা দেখলাম এই টাইপের সমস্যা, তাই না। এবার দেখো একটি চাকার ভর দেওয়া আছে m এবং চক্রবর্তীর ব্যাস, দেখো প্রশ্ন কিন্তু অনেক সময় ভুল করো, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কিন্তু না। তাহলে আমাদের চক্রবর্তীর ব্যাসার্ধটা বের করতে হবে, কে এটা সমান কত, 10 ডিভাইড বাই 2 মানে কত, 5 মিটার, 5 মিটার, ঠিক আছে। জড়তার ভ্রামক I সমান আমরা জানি হচ্ছে এম কে স্কোয়ার, যদি জড়তার ভ্রামক দেওয়া চক্রবর্তী ব্যাসার্ধ দেওয়া থাকে সূত্র কি, এম ইন্টু কে স্কোয়ার। তাহলে এম এর মান কত দেওয়া আছে তোমার, 10 গুণন 5 পরে স্কোয়ার, তার মানে কত 25। তাহলে এখানে কত হবে 250, ভরের কত কেজি, এবং এটা কি দূরত্ব, তার মানে এখানে কি বলতো মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। তাহলে অ্যান্সারটা কত, 250 কেজি মিটার স্কোয়ার, সি নাম্বারটা। পরবর্তী দেখো 5 নম্বর, 1 কেজি ভর ও 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ, দেখো একটা বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ দেওয়া আছে অর্থাৎ আলফা দেওয়া আছে।
চাকাটি দ্বন্দ্বের মোমেন্ট কত, দ্বন্দ্বের মোমেন্টটাই হচ্ছে টর্ক, দ্বন্দ্বের মোমেন্টটাই কত, টর্ক, টর্ক টর্ক বের করতে বলছে। তাহলে টর্ক বা টাও এটা সমান আমরা কি জানি, আই আলফা, এটা সমান আমরা কি জানি, আই আলফা। দেখো আলফার মানটা জানা আছে, বাট আয়ের মানটা কি জানা আছে, আয়ের মান কিন্তু জানা, তাহলে অবশ্যই আয়ের মান তোমাকে বের করতে হবে। তো আই সমান আমরা কি জানি, যদি ভর এবং চক্রবর্তী ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আই সমান আমরা জানি এম কে স্কোয়ার, তার মানে এম এর মান 1 আর এখানে 1 স্কোয়ার, তার মানে আলটিমেটলি এটা কত 1 পাইলাম, 1 কেজি মিটার স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুটা বসাই দাও, আয়ের মান হচ্ছে 1, আলফার মান কত 10, তার মানে অ্যান্সারটা কত আলটিমেটলি 10 নিউটন মিটার, এটা হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো ঘুরায় পেঁচাই দিবে। এরপরে দেখো পাই বাই 5 নিউটন মিটার মানের একটি টর্ক 30 আরপিএম, আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কৌণিক বেগের মানটা পাবো, এখান থেকে কৌণিক বেগের মানটা পাবো ওমেগা। দেখো কয়বার ঘুরতেছে, কৌণিক বেগ 2 পাই এন ডিভাইড বাই টি, এন হচ্ছে পাক সংখ্যা, টি হচ্ছে সময়। তাহলে এটা কয়বার ঘুরছে, 30 বার ঘুরছে, কতটুকু সময়, 1 মিনিটে, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ওমেগার মানটা পাবো, তাহলে এই শর্ত থেকে আমরা ওমেগার মানটা পাবো 2 পাই ইনটু 30 ডিভাইড বাই টি এর মান কত 60 সেকেন্ড। তাহলে এটা কাটলে কত 2 থাকে, এটা কাটলে কত থাকে, আলটিমেটলি তোমার হচ্ছে কত পাই, ওমেগার মানটা আমি পাই পাইলাম। এবার দেখো একটি চাকাকে আমি কি করলাম 10 সেকেন্ডে থামিয়ে দিলাম, 10 সেকেন্ডে থামিয়ে দিলাম, থামানোর পরে যে ফাইনাল যে কৌণিক বেগ সেটা কত 0। আর এখান থেকে আমরা কি পাবো, ইনিশিয়াল কৌণিক বেগ পাবো, ইনিশিয়াল কৌণিক বেগ পাবো। তাহলে চাকার জড়তার ভ্রামক কত, চাকার জড়তার ভ্রামক কত তোমাকে বের করতে বলছে। তাহলে চাকার জড়তার ভ্রামক আমরা কিভাবে পাবো, চাকার জড়তার ভ্রামক আমরা কিভাবে পাবো, দেখো তো এখানে কি দেওয়া আছে, টর্ক দেওয়া আছে তাই না, টর্কের মান দেওয়া আছে, টাও এটার সমান আমরা কি জানি আই আলফা। তাহলে আই সমান আমরা কি পাবো, আই সমান আলটিমেটলি টাউকে আমি যদি আলফা দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি আয়ের মানটা পাবো। তো এখানে কিন্তু আমাদের আলফার মান জানা নাই, আমরা টাউ সমান জানি, টাউ সমান কত পাই বাই 5 দেওয়া আছে, বাট আলফা সমান কি জানি, আলফা সমান জানি না। তো আলফার সূত্র কি, আলফার সূত্র হচ্ছে দেখো 10 সেকেন্ডের সময় 10 সেকেন্ডে থামাই দেয়, তার মানে এটাকে টি এর মান দেওয়া আছে, তাহলে তনের মানটা কি ভি মাইনাস ইউ, অর্থাৎ এখানে কিন্তু এই যে ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট মাইনাস হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, যেহেতু থেমে গেছে তাহলে অবশ্যই মন্দন হবে, তো মানটা আমাদের পজিটিভ লাগে, এই জন্য আমরা ইয়া নিব, রুলাস নিব ডিভাইড বাই টি। তাহলে দেখো 0 মাইনাস ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ছিল হচ্ছে পাই ডিভাইড বাই টি, টি এর মান কত 10। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি আমরা কি পাই বাই 10 পাচ্ছি, তাহলে ভ্যালুটা বসাই দাও এখানে। অতএব আয়ের মানটা কত, টাও এর মান আমি কত পাইলাম পাই বাই 5 গুণন ভাগ, যেহেতু তাহলে 10 উপরে চলে যাবে ডিভাইড বাই পাই, তাহলে এটা কাটা, তাহলে 10 ভাগ 5 মানে আলটিমেটলি কত 2। ঠিক আছে, অ্যান্সার কত হবে 2, তাহলে অ্যান্সারটা কত হবে 2। এটা তোমার কৃষি হচ্ছে 22-23 সেশনে আসা একটা প্রশ্ন, তো খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন তাই না, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। তো প্রত্যেকটা প্রশ্ন ধাপে ধাপে করতে হবে। এবার দেখো এটি দেওয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 1.18 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা কি 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করব, এর কৌণিক বেগ কত, তাহলে কৌণিক বেগের সূত্র কি 2 পাই বাই টি। আচ্ছা মিনিটের কাটার ক্ষেত্রে টি পর্যায়কাল কত, মিনিটের কাটার ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে তোমার বলো তো 60 এত মিনিট। ঠিক আছে, মিনিটের কাটার ক্ষেত্রে মিনিটের কাটা, আচ্ছা আমরা প্রথমে সেকেন্ডের কাটা থেকে মিনিটের কাটা দেই, দেখো সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটার যে পর্যায়কাল টি এটার সমান আমরা কত জানি 60 সেকেন্ডে সে এক পাক ঘুরে। তারপর হচ্ছে মিনিটের কাটার, মিনিটের কাটার যে পর্যায়কাল সেটা কি বলতো, ও হচ্ছে 60 মিনিটে এক পাক ঘুরে তাই না, তাহলে 60 মিনিট গুণন হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড। এবার হচ্ছে ঘন্টার কাটা, তো ঘন্টার কাটা কি বলতো 12 ঘন্টা এক পাক ঘুরে না, ঘন্টার কাটা, ঘন্টার কাটা আমরা কি দেখি বলতো 12 ঘন্টায় এক পাক এসে আবার ঘুরে তাই না, তাহলে একটা পর্যায়কাল। তো এই মানগুলো আমাদের দরকার। তো পর্যায়কাল কেন লাগে, কারণ ওমেগা কৌণিক বেগ বের করার সূত্র হচ্ছে 2 পাই বাই টি, তাহলে এখানে ওমেগার বের সব বসাই দিলা, তো ভ্যালুগুলো বসাই দিলে দেখো 318, তার মানে 1 বাই এত পাচ্ছি, তো এটাকে কাটাকাটি করলে 1.76 এই মানটা পাওয়া যায়। তো এখানে কৌণিক বেগটা আমার চাইছে কি, কৌণিক বেগটা কিন্তু ফিক্সড, কৌণিক বেগটা কিন্তু ফিক্সড, এটা তোমার দেখবে যে বইয়ে হুবহু এই মানটা তুলে দেওয়া আছে। তো যারা বই পড়ে আসো তাদের এই ম্যাথটা করার কোনো দরকার নেই, তারা ওই বই থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, বই থেকে অ্যান্সারটা পেয়ে যাবে 1.74 × 10⁻⁻⁴ ইনভার্স। যদি রৈখিক বেগ বলতো, এখানে যদি রৈখিক বেগের কথা বলতো, রৈখিক বেগ
রৈখিক বেগ, এই রৈখিক বেগ বললে তোমার ভি এটার সমান হয়তো ওমেগা ইন্টু আর, অর্থাৎ এই যে মান, এই মানের সাথে আবার এই যে আরটা কি হইতো, গুণ হইতো, ঠিক আছে। রৈখিক বেগ বললে ওমেগা বের করে তার সাথে কি আমাদের ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে বা দূরত্ব দেওয়া থাকবে ওটা কি গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে রৈখিক বেগ দেওয়া থাকলে আমাদের আর এর মানটা লাগতো, যেহেতু এখানে কৌণিক বেগ চাইছে তাহলে এই যে এই দৈর্ঘ্যটা আমার কোনো দরকার নাই, কাটার দৈর্ঘ্যটা কোনো দরকার নাই। রৈখিক বেগ চাইলে আমরা কি এটার সাথে বের করতাম যে রৈখিক বেগ, তাহলে ভি ইকুয়াল টু কত হতো 1.74 গুণন 10⁻³ গুণন দেখো 18 মিটারে প্রকাশ করতে 10⁻², ঠিক আছে। এইভাবে কিন্তু রেজাল্টটা আসতে হইতো। পরবর্তী দেখো ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত, তো আমরা কিছু না দেখলাম ওমেগা, এটা সমান কত 2π/t। তাহলে ঘড়ির সেকেন্ডের কাটার ক্ষেত্রে যে পর্যায়কাল সেটা কত 60 সেকেন্ড না, তাহলে 2π ডিভাইড বাই 60, তার মানে এটা অ্যান্সার কত π/30 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। দেখো পরবর্তী 3 নম্বরটা, 4 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার সুতার সাহায্যে তুমি হচ্ছে নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হলে কৌণিক ভরবেগ কত। তোমাকে ওমেগা দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে আর, এখানে ভরের মান দেওয়া আছে হচ্ছে এম, তাহলে তোমাদের কৌণিক ভরবেগের মানটা কত। তো কৌণিক ভরবেগ এটার মানে কি জানো, কৌণিক ভরবেগ এল, এটা সমান হচ্ছে আই ওমেগা, কি হবে আই ওমেগা, যেহেতু ওমেগার মান দেওয়া আছে আই এর মানটা আমার লাগবে, আই সমান আমরা কি পাবো mr², তার মানে দেখো এম এর মান কত 4 গুণন r², দূরত্ব দেওয়া আছে কত 0.2 হোল স্কয়ার, তার মানে 0.1 মানে 0.04, 4 গুণন 0.04, 4 4 কত 16, তাহলে 4 4 16 .2 কথা মানে 1.6 আসছে, 1.6 কেজি মিটার স্কয়ার। তো এই ভ্যালুটা আমরা বসাই দেবো এখানে। তো দেখো 0.16 গুণন ওমেগার মান কত 2, তাহলে এটা গুণ করলে আমরা পাবো আলটিমেটলি 3.2। আচ্ছা 2 হওয়ার পর দশমিক তো থাকতেছে তাই না, আলটিমেটলি এটা তোমার হবে হচ্ছে 0.32, ঠিক আছে, 0.32 কেজি মিটার স্কয়ার ইনভার্স 1। তাহলে অ্যান্সারটা দেখো দেওয়া আছে আমাদের বি নাম্বার অপশনে, বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কৌণিক ভরবেগের সূত্র কি, এল ইকুয়াল টু আই ওমেগা, আরেকভাবে লেখা যায় যদি ভেক্টর পদ্ধতি লেখো সেক্ষেত্রে তোমার এল এটা সমান হচ্ছে আর ক্রস পি, অর্থাৎ আর ভেক্টর এবং হচ্ছে আমাদের যে রৈখিক যে ভরবেগ পিটা কি, পি হচ্ছে তোমার রৈখিক ভরবেগ, এদের ক্রস গুণ করলে আমরা কি পাবো কৌণিক ভরবেগ পাবো। তাহলে কৌণিক ভরবেগ মানে কি, আমাদের ব্যাসার্ধ ভেক্টর গুণন হচ্ছে রৈখিক ভরবেগের ক্রস গুণ করলে আমরা কি পাবো এল এর মানটা পাবো, ঠিক আছে। অথবা এখান থেকে কি লেখা যায় আর পি সাইন থিটা, এই সূত্র থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসবে, ঠিক আছে, এই সূত্র থেকে অনেক সময় প্রশ্ন আসবে। তোমাকে রৈখিক ভরবেগ দেওয়া থাকবে, হয় সুতার দৈর্ঘ্য বা কোনো একটা দূরত্ব দেওয়া থাকবে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, ঠিক আছে, বা লম্বভাবে আছে, মনে করো লম্বভাবে রাখছে তাহলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, সেক্ষেত্রে তোমার আবার কি এখানে আর পি এই জিনিসটা পাবা। তো এরকম ভাবে সূত্র দেওয়া থাকলে এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। যেহেতু আমাদের এখানে ভর দূরত্ব এবং ওমেগাও দেওয়া আছে তাহলে আমরা কি এল ইকুয়াল টু আই আলফা এটা অ্যাপ্লাই করে মান বের করব। পরবর্তী দেখো 4 নাম্বারটা এখানে বলছে সুষম বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান, তাহলে সমদ্রুতি মানে কি, ত্বরণের মানটা কি এখানে 0, ত্বরণের মানটা কি হবে 0, বস্তু আচ্ছা এখানে এখানে বস্তুর যে দ্রুতি পথের ব্যাসার্ধের উপর নির্ভর করে, ঠিক আছে। এখানে আমাদের যে ত্বরণটা কিন্তু দ্রুতির উপর নির্ভর করে না, পথের ব্যাসার্ধের উপর নির্ভর করে। আলটিমেটলি বি নাম্বারটা অ্যান্সার হবে। নিচের কোনটি কৌণিক দূরত্বের একক, কৌণিক দূরত্ব আলটিমেটলি কি, কৌণিক দূরত্ব মানে হচ্ছে থিটা, এটার একক কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে অ্যান্সারটা কি, মাত্রাটা হচ্ছে এটা, মানে কোনো কিছুই হবে না আর কি, মাত্রাটা এটা রেডিয়ান, থিটাকে আমরা কি রেডিয়ান, কোণের এখানে মাত্রা নাই, কৌণিক বেগের মাত্রা কত বলতো T−1, কি হবে T−1, তার মানে m এর মাত্রা 0, l এর মাত্রা 0, শুধুমাত্র T−1 থাকবে, তাহলে a এর মান অ্যান্সার হচ্ছে এটা। পরবর্তী দেখো একজন সাইকেল আরোহী 24 কিলোমিটার বেগে, তার মানে v সমান কত 24 কিলোমিটার পার আওয়ার, 30 মিটার ব্যাসার্ধ আর দেওয়া আছে, একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, আচ্ছা মোড় নিলাম, তাহলে উলম্বের সাথে কত কোণের হেলে থাকতে হবে, মানে থিটা, আমাদের কোণটা বের করতে হবে, ঠিক আছে, ব্যাংকিং কোণ বের করতে হবে। তাহলে ব্যাংকিং কোণের সূত্র কি আমরা জানি tan থিটা, এটা সমান কত v² ডিভাইড বাই হচ্ছে rg, তাহলে v² ডিভাইড বাই rg, তো v এর মানটা আমার লাগবে, তাহলে দেখো v এটা সমান আমরা কত 24 কিলোমিটার পার আওয়ার, তো 24 ডিভাইড বাই যদি 3.6 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এই মানটা বের করতে হবে v² ডিভাইড বাই rg,
তাহলে দেখো 24 ডিভাইড বাই 3.6 ডিভাইড বাই আর এর মান কত 30 মিটার ইনটু এখানে কত 9.8, এটার পরে স্কোয়ার হবে। এটা ইকুয়াল হচ্ছে tan থিটা। ঠিক আছে, তো এখানে আমাদের একটা মান আসবে, তো মানটা বসাই দিব আমরা। এখানে তোমার এটা কাটাকাটি করলে বিশ ভাগ 3 লেখা যায়। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 400 ডিভাইড বাই হচ্ছে 9 ডিভাইড বাই হচ্ছে 30 গুণন হচ্ছে 9.8। ঠিক আছে, তো এই টোটালটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো এখান থেকে তোমার মানটা চলে আসবে হচ্ছে, আমরা সবগুলা উপরে নিয়ে যাব। ঠিক আছে, এটা তো ওটার উপরে চলে যাবে, তার মানে তোমার 30 গুণন 40 গুণন 30 গুণন হচ্ছে 9.8 ডিভাইড বাই হচ্ছে 9। ঠিক আছে, এই মানটা আসবে। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে এরকম আসবে না, 9টাই নিচে চলে আসবে। ঠিক আছে, এখানে তো ভগ্নাংশ আকারে দেওয়া নাই, তাহলে তোমার এখানে হবে হচ্ছে 400 ডিভাইড বাই 9 ইন্টু 30 ইন্টু 9.8। তো এটা যদি আমরা কাটাকাটি 9 দিয়ে বা এইটাকে 9.কে আমরা 10 ধরলাম, তাহলে 10 দিয়ে কাটলে এটাকে 4 থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা 9 রাখলাম, এখানে 30, এটা দিয়ে কাটলে তোমার কত থাকে 15, 12.5। তো এর সবগুলা কাটাকাটি করলে 0 পয়েন্ট সামথিং একটা মান পাবো আমরা এখানে। 10 ধরে কাটা গেল 0 পয়েন্ট, তোমার হচ্ছে আলটিমেটলি 0.15 আসে। ঠিক আছে, 0.15 আসে, তো থিটা এটা সমান হচ্ছে tan ইনভার্স 0.15। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেওয়া আছে হচ্ছে কত এ নাম্বারে। এটা আসলে গুচ্ছ আসা প্রশ্ন, এই প্রশ্নটা হ্যান্ড ক্যালকুলেশন করা একটা টাফ হয়ে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার লাগবে। তো এইগুলাই ছিল মূলত আমাদের আজকের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ থেকে আমরা যতগুলো পাইছি 2320 প্রশ্ন সবগুলাই দিয়েছে, সবগুলা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এবং এই বছরের জন্য কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো যে টপিকগুলো দেখালাম এইগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন এসে থাকে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে। ঠিক আছে, তো আমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে এখানে সবগুলো টাইপে সুন্দর মতো সলভ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নই সলভ করে দেওয়া হচ্ছে। তো যারা এনরোল করতে চাও ডেমো ক্লাস দেখে এনরোল করতে পারো। ঠিক আছে, আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবা, ভিডিও দেখবা, ভিডিও সেকশনে দেখবা অনেক ক্লাস দেওয়া আছে। যদি আমার ক্লাস তোমাদের পছন্দ হয়, বুঝতে পারো, তাহলে অবশ্যই এনরোল করতে পারো। ঠিক আছে, এটার ফি খুবই কম, মাত্র 750 টাকায় তুমি কিন্তু 3টা সাবজেক্ট শেষ করতে পারবা, PCM ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টা সাবজেক্ট শেষ করে নিতে পারবা মাত্র 750 টাকাতে, সাথে এক্সামও পাচ্ছ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।